স্টুডেন্ট দেখো, আজকে শুরু হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস। ঠিক আছে, সেদিন আমরা সিপাহী বিদ্রোহ করেছিলাম। সিপাহী বিদ্রোহের প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করেছিলাম। এই সিপাহী বিদ্রোহের প্রশ্ন উত্তর করার আগে কিন্তু সিপাহী বিদ্রোহের একটা তোমার মানে বিস্তারিত একটা আলোচনার কিন্তু ক্লাস আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখো, সেদিন আমরা 30টা করে ছেড়েছি, আজকে আমরা 31 নাম্বার থেকে করছি। মহাবিদ্রোহের পরে নেপালে পলায়ন করে আত্মগোপন করে কে? ঠিক আছে, মহাবিদ্রোহের পরে নেপালে পলায়ন করে আত্মগোপন করে কে? অপশনে কি দেখতে পাচ্ছ? এ নাম্বার অপশনে আছে তাতিয়া টোপি, বিতে আছে বখত খান, সিতে আছে বেগম হজরত মহল, ডিতে আছে কুনওয়ার সিং। সঠিক উত্তর আমাদের কে হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বেগম হজরত মহল। আচ্ছা, বেগম হজরত মহল কোথা থেকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দেয়? সেটা কিন্তু তিনি দিয়েছিলেন লখনৌ থেকে। কোথা থেকে? না, লখনৌ থেকে। আচ্ছা, বেগম হজরত মহল আর কি নামে পরিচিত ছিল? মেহেক পুরী। কি নামে পরিচিত ছিল? মেহেক পুরী। ঠিক আছে, আর বেগম হজরত মহল এই যে লখনৌর যে কেন্দ্রটা থেকে নেতৃত্ব দেয়, এই লখনৌর তোমার কেন্দ্রের যে তোমার বিদ্রোহ, এটাকে দমন করেন কে? এটাকে দমন করে ব্রিটিশ অফিসার ক্যাম্পবেল। কলিন ক্যাম্পবেল বা ক্যাম্পবেল বলেই তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, ক্যাম্পবেল। দেখো, তাতিয়া টোপি, তাতিয়া টোপি কোথা থেকে দেয়? কানপুর থেকে নেতৃত্ব দেয়। কানপুর, কানপুর থেকে নেতৃত্ব দেয় তাতিয়া টোপি। বখত খান যদি চলেই আসে প্রশ্নে, বখত খান দিয়েছিলেন দিল্লি থেকে। কেন বললাম দিল্লি? কারণ বখত খান কার সঙ্গে ছিল? বাহাদুর শাহ জাফরের সাথে। আর বাহাদুর শাহ জাফর ছিল দিল্লির কেন্দ্র থেকে তোমার কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দেয়। এই যে কুনওয়ার সিং, কুনওয়ার সিং দেয় বিহার থেকে। ঠিক আছে, কুনওয়ার সিং দেয় বিহার থেকে, এবং এই কুনওয়ার সিং ছিল জগদীশপুরের একজন জমিদার। ঠিক, চলো পরের প্রশ্নে আমরা আজকে এগোই। দেখো, পরের প্রশ্নে কি বলছে? কোন ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছে? প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছে। অপশনে কি দেখতে পাচ্ছ? রমিলা থাপার, ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, না বিপান চন্দ্র? সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিপান চন্দ্র। ঠিক আছে, বিপান চন্দ্র। আচ্ছা, রমেশচন্দ্র মজুমদার সিপাহী বিদ্রোহকে কি বলেছে? তিনি বলেছেন এটা না প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ। ঠিক আছে, রমিলা থাপার এ সম্পর্কে কি বলেছে? রমিলা থাপার বলেছে, মানে রমিলা থাপার কে প্রারম্ভিক ভারতবর্ষের কিন্তু একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন আমাদের রমিলা থাপার। আর এই ভিনসেন্ট স্মিথ সম্পর্কে তোমরা জানাও তো আমাকে। কোথায় জানাবে? হোমওয়ার্ক হিসেবে থাকলো এটা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। কমেন্টে জানাও অবশ্যই ভিনসেন্ট স্মিথ কে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করে। অপশনে তোমরা কি দেখতে পাচ্ছ? 1857 সালের 27শে মার্চ,
1857 সালের 31শে অগস্ট, 1857 সালের 8ই অগস্ট, 1857 সালের 15ই জানুয়ারি। সঠিক উত্তরটা আমাদের কি হবে? এই যে এ নাম্বার অপশন দেখতে পাচ্ছ এটাই সঠিক উত্তর হবে। তবে এটা 27শে মার্চ নয়, এটা হবে 29শে মার্চ। 29th of মার্চ মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করে। কোথায় সূচনা করে বলতো? ব্যারাকপুরের সেনা ছাউনিতে। কেন? এই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আমরা কিন্তু পড়েছি। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের ব্যবহার, ঠিক আছে? যেখানে বলা হয় যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা সেটা গরু আর শুকুরের চর্বি তোমার মিশিয়ে তৈরি হয়েছে এবং সেটা দাঁতে ছিঁড়ে তোমার রাইফেলে ভরতে হবে এবং তাতে করে কি হয়, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরাই কিন্তু নিজের ধর্ম খোয়া যাবে এটার কিন্তু ভয় পায়। এবং ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে কিন্তু কি করে, এই মহাবিদ্রোহের সূচনা করে। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে আমরা এন্ট্রি করি। দেখি পরের প্রশ্ন কি আসছে আমাদের জন্য। এলাহাবাদে সিপাহী বিদ্রোহকে দমন করেন কে? এলাহাবাদে সিপাহী বিদ্রোহকে দমন করেন কে? প্রশ্ন কি যাচ্ছে দেখো, জেনারেল হিউরোজ, মানে অপশন গুলো আছে কর্নেল নীল, মেজর উইলিয়াম টেলর, না জেনারেল উইলহাম। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে স্টুডেন্টস? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কর্নেল নীল। ঠিক আছে, কর্নেল নীল। আচ্ছা একটু তোমরা দাঁড়িয়ে যাও। এই 34 অব্দি আমাদের হয়ে গেল। এবার যদি একটু আমরা ব্যাক করে আসি প্রথমে, তাহলে তোমরা জানোই, দেখো এগুলো সব প্রশ্নই কিন্তু আমাদের আগের দিন করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখো এবং এর আগের যে সমস্ত হিস্ট্রির ইন ডিটেলস ক্লাসগুলো হয়েছে সেগুলোকেও কিন্তু তোমরা অবশ্যই দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, চলো দেখো। আমরা রয়েছি কোথার থেকে? তোমরা তো জানোই যে আমরা আছি কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে। ঠিক আছে, আমাদের হেড ব্রাঞ্চ, আমাদের হেড অফিস কিন্তু অবশ্যই বালুরঘাটে। এছাড়াও কিন্তু গঙ্গারামপুর বলো, তপন বলো, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতেও কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে। এসএসসি জিডি বলো, এএনএম জিএনএম বলো, ডাব্লিউবিপি বলো, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপের মতো কিন্তু যে কোনো রাজ্যের পরীক্ষার কিন্তু আমরা কি করিয়ে থাকি না, ট্রেনিং কিন্তু করিয়ে থাকি। ঠিক আছে, দীর্ঘ 8 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী। ফেসিলিটিস তোমরা কি কি পাচ্ছ আমাদের কোচিং সেন্টারে? তোমাদের এখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক একজন করে টিচার থাকছে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে স্টাডি মেটেরিয়ালস বলো, নোটস বলো, পিডিএফ বলো, সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও সপ্তাহের যে কোনো এক্সামের জন্যই তোমরা এখানে প্রিপারেশন নাও না কেন, তোমরা ক্লাস পাবে 3 দিন করে এবং সেই 3 দিনের মধ্যে একদিন, সপ্তাহে একদিন কিন্তু মক টেস্ট নেওয়া হবে। সম্পূর্ণ ফুল লেন্থ একটা মক টেস্ট পাবে। অফলাইন ক্লাস যারা করছো তোমরা কিন্তু রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা কিন্তু কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পাবে। কারণ পরবর্তীতে যখন তোমাদের সেগুলো দেখার প্রয়োজন হবে তোমরা কিন্তু সেখান থেকে ভিডিওটা অন করে অবশ্যই দেখে নিতে পারো। আর কি, যে সমস্ত এক্সামের জন্য তোমাদের মাঠের প্রিপারেশন দরকার তার জন্য আমাদের কিন্তু মাঠের প্র্যাকটিস করানো হয়, ট্রেনারও রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন ইভিনিং ক্লাস পাচ্ছ। ইভিনিং ক্লাসে কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও বলে থাকি। এর কারণটা কি, তোমরা সারাদিন বলতে আমাদের ক্লাস ডিউরেশন 4 থেকে 4.5 ঘন্টা থাকে। সেখানে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম হয় তোমাদের সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তো থাকছেই, অ্যাট দ্য সেম টাইম তোমরা কিন্তু বিকেলে একজন টিচার পাচ্ছ যে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ডাউটকে ক্লিয়ার করবে। ঠিক আছে, আর কি আছে, স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেড ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন উত্তর মক টেস্টও দেওয়া হয়।
ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু থাকার জন্য আলাদা আলাদা আবাসিকের বন্দোবস্ত আছে। ছেলেদের ক্ষেত্রে 2800 টাকা আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3500 টাকা। আমাদের এখানে বহু মানে দূর দূর থেকে কিন্তু আমাদের সেই অনেক স্টুডেন্ট এসে তারা আবাসিকের থেকে পড়াশোনা করে, ছেলে এবং মেয়ে উভয়। অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধাও থাকছে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য। আমাদের 6 মাসের কোর্স ফিস 8600 টাকা, 1 বছরের মাত্র 13600 টাকা, এবং লাইফ টাইম প্যাকেজে যদি আসো তাহলে 19600 টাকা। যতদিন না পর্যন্ত, যদি তোমরা লাইফ টাইম প্যাকেজে আসো তবে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততদিন কিন্তু তোমরা সেখানে পড়াশোনা করতে পারবে, কোনো সময়সীমাই কিন্তু সেখানে থাকবে না। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসের ফিস মাত্র আর মাত্র 999 টাকা এবং 1 বছরের ফিস মাত্র 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে সপ্তাহে 3 দিন ক্লাস, আগেই বলেছি ক্লাসের ডিউরেশন 4 থেকে 4.5 ঘন্টা হয়ে থাকে। অনলাইন ক্লাসে যারা ভর্তি হতে চাও তারা টেলিগ্রামের মধ্যেই সেই তোমাকে নেওয়া হয়, সেটা মাধ্যমে তুমি অ্যাডমিশনের জন্য তুমি বা তোমরা যেই হও না কেন এই ইউপিআই আইডিতে পেমেন্ট করে তার স্ক্রিনশট দিলে তোমাদের কিন্তু গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। খাতা কলম বাদে তোমাদের যা কিছু দরকার সবই কিন্তু কোচিং সেন্টার থেকেই তোমরা পাবে। এছাড়াও ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন সবই কিন্তু পেয়ে যাচ্ছ। পশ্চিমবঙ্গে যে যে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি তার যে কোনো চাকরির প্রশ্নপত্রের কমপক্ষে কিন্তু 70% কমনের গ্যারান্টিও আমরা দিই। এই চলছিল আমাদের সিপাহী বিদ্রোহের ক্লাস, আমরা 34 নাম্বার কোশ্চেন করে আসলাম। ঠিক আছে, দেখো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাসকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। এই লাস্ট প্রশ্ন আমরা করলাম, 35 নাম্বার প্রশ্নে চলো এবার দেখো। কলেজ অফ ইন্ডিয়ান মিউটিনি শীর্ষক প্ল্যামফলেটটি রচনা করেন কে? না, এটা কলেজ নয়, এটা কজেস। ঠিক আছে, কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি। সৈয়দ আহমেদ খান, রমেশচন্দ্র মজুমদার, স্যার জন সিলি, না WH রাসেল? আমাদের সঠিক উত্তর এখানে কি হয়ে যাচ্ছে? আচ্ছা, কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি। হ্যাঁ, কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি। কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি এই প্ল্যামফলেটটি তোমার রচনা করেন কে? এই প্ল্যামফলেটটি রচনা করেন কিন্তু আমাদের সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান ইনি কিন্তু আর কি করেছেন, সৈয়দ আহমেদ খান ব্রিটিশ সরকারের কাছ থেকে খান বাহাদুর উপাধিও পান। দিন দিন কিন্তু স্টুডেন্ট কি হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হয়তো তোমাদের প্রশ্ন এমন আসলো খান মানে এই সৈয়দ আহমেদ খান যিনি কিনা এই তোমার সিপাহী বিদ্রোহের সাথেই যুক্ত, তো এই প্রশ্নটা না দিয়ে তোমাদের হয়তো দিল খান বাহাদুর নামে কে পরিচিত? সৈয়দ আহমেদ খান। বা এরকম প্রশ্ন দিল কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি, তিনি কজেস অফ ইন্ডিয়ান মিউটিনির শীর্ষক প্ল্যাটফর্মটি রচনা করেছেন সৈয়দ আহমেদ খান, তিনি আর কি নামে পরিচিত? খান বাহাদুর। রমেশচন্দ্র মজুমদার সম্পর্কে তো আমরা জেনেইছি, তিনি সিপাহী বিদ্রোহ সম্পর্কে কি বলে, যে এটা না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ। তোমরা কিন্তু আমাদের এই প্রশ্নগুলোকে আমাদেরই যে কোচিং সেন্টারের বইগুলো রয়েছে সেই বইতে কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবে। যেরকম এখানে তোমরা দেখতে পারো, দেখো এটা ম্যাথ ম্যাজিক, অবশ্যই এখানে তোমরা হিস্ট্রি পাচ্ছ না। ঠিক আছে, এখানে ম্যাথস এর বিষয় তোমরা কিন্তু একদম বিস্তারিত ভাবে সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ। তার সাথে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল, এখানে কিন্তু 30টা মক টেস্ট তোমরা পাচ্ছ, ফুল লেন্থ মক টেস্ট যেগুলোকে হয়। তাছাড়াও কিন্তু তোমরা এখানে এটা কলকাতা পুলিশের বই,
আর এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল দেখলে তোমরা, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, পুলিশ কনস্টেবল। আর এএনএম জিএনএম এর বই বলো, প্রত্যেকটা বই কিন্তু তোমরা এখানে প্রায় সব পরীক্ষার বই অ্যাভেলেবেল পাচ্ছ। ঠিক আছে, দেখো মিরাটে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? মিরাটে বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? কদম সিং, মনিরাম দেওয়ান, খান বাহাদুর খান না দেবী সিং? মিরাটে কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? কদম সিং। মিরাটে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কদম সিং। নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করেন কে? নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করে লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি না লর্ড কর্নওয়ালিস? অবশ্যই কে হয়ে যাবে? লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, লর্ড ডালহৌসি ইনি কিন্তু বয়সে তোমার সর্বনিম্ন, মানে সব থেকে ছোট, কনিষ্ঠ তোমার, সর্বকনিষ্ঠ তোমার গভর্নর জেনারেল ছিলেন। ইনি কি নিয়ে আসে? ইনি কিন্তু তোমার হচ্ছে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন। 1853 সালে ভারতে প্রথম রেলপথ রেলপথ চালু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত লর্ড ডালহৌসির সময়। তাছাড়াও 1856-তে বিধবা বিবাহ আইন, 1856-তে তিনি অযোধ্যা অধিগ্রহণ করে, 1855-তে যে সাঁওতাল বিদ্রোহ হয় সেটাও এনার সময়ই হয়। ঠিক আছে, 1853-তে চার্টার অ্যাক্ট আসে এনার সময়। লর্ড ক্যানিং তো আমরা জানি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলির সাথে যুক্ত যদি সব থেকে কিছু হয় সেটা অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড কর্নওয়ালিসকে আমরা কি বলি? না লর্ড কর্নওয়ালিসকে আমরা বলি, এনার সময় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়। লর্ড কর্নওয়ালিসের সময় তিনি সূর্যাস্ত আইন প্রণয়ন করেন আর চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কর্নওয়ালিস। আর কি করেছিলেন? তাকে কিন্তু আমরা কি বলছি? সিভিল সার্ভিসের জনক বলি। সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। পরবর্তী প্রশ্ন দেখো, সামরিক কারণে দূরদেশে অবস্থানকালে ভারতীয় সিপাহীরা একটি অতিরিক্ত ভাতা পেত। ঠিক আছে, অতিরিক্ত ভাতা পেত। কোন গভর্নর জেনারেল সেই অতিরিক্ত ভাতাটা বন্ধ করে দেয়? কোন গভর্নর জেনারেল সেটা বন্ধ করে দেয়? প্রথম অপশন কি দেখতে পাচ্ছ? প্রথম অপশন দেখতে পাচ্ছ তোমরা লর্ড ডালহৌসি, দ্বিতীয় অপশন আছে লর্ড ওয়েলেসলি, তৃতীয় অপশন দেখতে পাচ্ছ লর্ড ক্যানিং, আর ডি তে তোমরা দেখতে পাচ্ছ লর্ড কর্নওয়ালিস। তাহলে কে হবে? তিনি কিন্তু হবেন লর্ড ডালহৌসি। সামরিক কারণে, সামরিক মানে ধরে নাও যে সমস্ত সিপাহীরা যুদ্ধের জন্য দূর দেশে অবস্থান করছে তারা কিন্তু একটা অতিরিক্ত ভাতা পেত। ঠিক আছে, তো সেটাকে কোন গভর্নর জেনারেল এই অতিরিক্ত ভাতাকে বন্ধ করে দেয়? তিনি কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। ওয়েলেসলি নিয়ে তো আমরা পড়লামই। ওয়েলেসলি যেরকম অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 সালে, ঠিক তেমনই ভাবে 1799-তে তিনি কিন্তু কি নিয়ে আসে? সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট, সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। কত সাল? 1799, 1799 সাল। আর কি? ফোর্ট উইলিয়াম কলেজ, 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠা করে। ঠিক আছে, লর্ড ক্যানিং এর সময়কাল ছিল কত? লর্ড ক্যানিং এর সময়কাল ছিল 1899 থেকে 1905 সাল পর্যন্ত। ইনি তোমার ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট বা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কিন্তু নিয়ে আসে। কর্নওয়ালিস তো আমরা এখনই পড়লাম, আগের প্রশ্নতেই ঠিক আলোচনা করেছি, সিভিল সার্ভিসের জনক বলা হয় তাকে। আর কি হচ্ছে? সূর্যাস্ত আইন প্রণয়ন করে, চিরস্থায়ী বন্দোবস্তেরও প্রবর্তন করেন। গেরিলা যুদ্ধে পারদর্শী কে ছিল? গেরিলা যুদ্ধে পারদর্শী কে ছিল? অমর সিং, বিপান চন্দ্র, তাতিয়া টোপি না রানী লক্ষ্মীবাই? ঠিক আছে,
তাহলে এটা কে হয়ে যাবে? এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে তাতিয়া টোপি। তাতিয়া টোপি। তাতিয়া টোপি এবং নানা সাহেবের ভাই রাও সাহেব, তাতিয়া টোপি এবং নানা সাহেবের ভ্রাতা বা ভাই রাও সাহেবের তোমার সাহায্য নিয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাই গোয়ালিয়র কিন্তু উদ্ধার করেন। ঠিক আছে, যে রানী লক্ষ্মীবাই অপশনে আছে তো বললাম। পরের প্রশ্ন দেখো, দেখো 40, কোশ্চেন নাম্বার 40 বলছে অসমে বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? অসমে বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? কদম সিং, দেবী সিং, মনিরাম দেওয়ান না কুনওয়ার সিং? অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে মনিরাম দেওয়ান। কে হবে? মনিরাম দেওয়ান। কুনওয়ার সিং কোথা থেকে দেয়? বিহার থেকে। বিহার থেকে দেয় কুনওয়ার সিং। ঠিক আছে, মিরাট থেকে দেয় কদম সিং। মিরাট। চলো পরের প্রশ্ন দেখি। এই বিদ্রোহ না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ। মহাবিদ্রোহ সম্পর্কে এই অভিমতটি কার? ডক্টর তারাচাঁদ, জওহরলাল নেহেরু, আর.সি. মজুমদার না বিপান চন্দ্র? ঠিক আছে, বিপান চন্দ্র তো বলেছেন যে এটা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম, আর আর.সি. মজুমদার বলেছেন এই কথা, মানে আমাদের সঠিক উত্তরটা হবে আর.সি. মজুমদার। সিপাহী বিদ্রোহ সম্পর্কে তার অভিমত, অবশ্যই প্রত্যেক ব্যক্তিত্বই কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজস্ব নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন। তো তাতে আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার কি বলছে? রমেশচন্দ্র মজুমদার বলছে যে এই বিদ্রোহ হচ্ছে না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ। ঠিক আছে, পরের প্রশ্নতে চলো। পরের প্রশ্নতে কি আছে? 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? কাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? ওয়াজিদ আলী শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, বখত খান না নানা সাহেব? ভারতের সম্রাট হিসেবে তোমার ঘোষণা করা হয় কিন্তু আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট উত্তর, রাইট আনসার, দ্বিতীয় বাহাদুর শাহ। কোথা থেকে তিনি নেতৃত্ব দেয়? দিল্লি থেকে। আর তাকে ভারতের সম্রাট বা হিন্দুস্থানের সম্রাট কে বলে? এই যে 1857 সালে মঙ্গল পান্ডে যে ব্যারাকপুরে বিদ্রোহ শুরু করলো, তো তিনি তো মঙ্গল পান্ডে তো মারা যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হ্যাঁ, তো তার যে সেনাবাহিনী বা তার যে সিপাহীরা তারা কিন্তু তখন দিল্লিতে আশ্রয় নেয়। দ্বিতীয় বাহাদুর শাহ তাদের নেতৃত্ব দেয়। তো সেই সময় তারা তাকে ভারতের সম্রাট বা হিন্দুস্তানের সম্রাট বলে। আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ, ইনি কিন্তু ছিলেন আমাদের মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট। স্টুডেন্ট, তোমরা আমাদের কোচিং সেন্টারের সাথে কানেক্টেড হও, আর তোমাদের যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এই 7384198320, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো, যে কোনো ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদেরও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেগুলোকেও ক্লিয়ার করতে পারো। দেখো, মহাবিদ্রোহকে হিন্দু মুসলিম যৌথ ষড়যন্ত্র কে বলেছে? মহাবিদ্রোহকে হিন্দু মুসলিম যৌথ ষড়যন্ত্র কে বলেছে? সৈয়দ আহমেদ খান, লর্ড ক্যানিং, ডাব্লিউ টেলর না W.H. রাসেল? এটা সঠিক উত্তর কে হবে? এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের ডাব্লিউ টেলর। ঠিক, চলো পরের প্রশ্ন দেখো, রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী কে বলেছেন? রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলেছেন কিন্তু আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশন গুলো ছিল লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন না লর্ড ক্যানিং।
সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটন হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ভারতের সম্রাজ্ঞী বলেছেন 1777 সালে যে তোমার রয়্যাল অ্যাক্ট আসে, সেই মানে 1777 সালে গঠিত হয় তোমার হচ্ছে দিল্লি দরবার। আর 1776 সালে যে রয়্যাল অ্যাক্ট আসে, সেই রয়্যাল অ্যাক্ট অনুযায়ী ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয় রানী ভিক্টোরিয়াকে। কাকে? রানী ভিক্টোরিয়াকে। 45 দেখো, নানা সাহেবের উপদেষ্টা ছিলেন কে? নানা সাহেবের উপদেষ্টা খান বাহাদুর খান, গঙ্গাধর রাও, কুনওয়ার সিং নাকি আজিমুল্লাহ খান? তাহলে অপশন কে হবে? অপশন কিন্তু ডি হবে সঠিক উত্তর, আজিমুল্লাহ খান। ইনি ছিলেন নানা সাহেবের উপদেষ্টা। এই আজিমুল্লাহ খান, নানা সাহেব আর তাতিয়া টোপি, এরা তিনজন মিলে কিন্তু কানপুর থেকে, তোমার কানপুরের যে কেন্দ্র সেখান থেকে কিন্তু নেতৃত্ব দেয়। হ্যাঁ, খান বাহাদুর খান আছে, গঙ্গাধর রাও তো তোমরা জানোই, ইনি হচ্ছেন আমাদের ঝাঁসির রানী বা ঝাঁসির মহারাজ। গঙ্গাধর রাও নেওয়ালকার, ঝাঁসি যে রাজ্য, সেই ঝাঁসির মহারাজা, যার সাথে বিয়ে হয় রানী লক্ষ্মীবাই। কি তাই তো? কত সাল? 1842। 1842-এ তাদের বিবাহ হয়। দেখো, কার প্রকৃত নাম ছিল ধন্দু পন্থ? ধন্দু পন্থ, বা এটা পন্থ হবে, ধন্দু পন্থ। ঠিক আছে, অপশন নাম্বার কি আছে? অপশন এ তে আছে তাতিয়া টোপি, অপশন বি তে দেখতে পাচ্ছ রাও সাহেব, অপশন সি তে দেখতে পাচ্ছ নানা সাহেব, অপশন ডি তে দেখতে পাচ্ছ কুনওয়ার সিং। সঠিক উত্তরটা কি হচ্ছে আমাদের? কার প্রকৃত নাম ছিল ধন্দুপন্থ? এটা কিন্তু হয়ে যাবে আমাদের নানা সাহেব। ঠিক আছে, নানা সাহেবের কিন্তু প্রকৃত নাম ছিল ধন্দুপন্থ। আর নানা সাহেব কে যদি বলে, তখন কিন্তু বলতে হবে শেষ মারাঠা পেশোয়া। শেষ মারাঠা পেশোয়া, শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় বাজি রাও এর দত্তক পুত্র, যার নাম হচ্ছে নানা সাহেব, আর নানা সাহেবের প্রকৃত নাম ধন্দুপন্থ। ঠিক আছে, আচ্ছা 47 নাম্বার, ডালহৌসির কোন প্রতিনিধিকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলেছিলেন মেরি ঝাঁসি নেহি দুঙ্গি? মানে ঝাঁসির রানী, ঝাঁসির রাজ্যের তো রানী হচ্ছে লক্ষ্মীবাই, তিনি ডালহৌসির কোন প্রতিনিধিকে বলেছিল যে আমি আমার ঝাঁসি দেব না? জন নিকলসন, WH রাসেল, মেজর ইলিশ, জেনারেল নীল। কে হবে? সঠিক উত্তর হয়ে যাবে মেজর ইলিশ। একে বলেছিল যে মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহের বাঘ নামে কে পরিচিত ছিল? 1857 সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত ছিল কুনওয়ার সিং, মঙ্গল পান্ডে, তাতিয়া টোপি না বখত খান? এটা সঠিক উত্তর কি হবে? 1857 সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত ছিল কিন্তু কুনওয়ার সিং। মঙ্গল পান্ডে তো জানি, এনার হাত ধরে তোমার সূচনা হয় মহাবিদ্রোহের। তাতিয়া টোপি, তাতিয়া টোপি কানপুর থেকে তোমার নেতৃত্ব দেয়। আর এটা হবে বখত খান। বখত খান ছিলেন বরেলি রেজিমেন্টের, বরেলি বরেলি রেজিমেন্টের
জেনারেল বখত খান, যিনি সিপাহী বিদ্রোহের সময় দিল্লির যে তোমার বাদশাহ বা সম্রাট মানে মুঘল সম্রাট যে ছিল আর কি, দ্বিতীয় বাহাদুর শাহ তার সাথে ছিলেন। বখত খান কিন্তু যুদ্ধক্ষেত্রেই মারা যায়। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে কে? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে কে? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি না লর্ড ক্যানিং? সঠিক উত্তর অবশ্যই হবে আমাদের অপশন নাম্বার সি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, কত সাল? 1799, 1799 লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে। লর্ড ডালহৌসি কি? সত্য বিলোপ নীতি বা সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিসের সময় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। লর্ড ক্যানিং ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, কত সাল? 1904, 1904। ঠিক আছে, চলো দেখো, দিল্লিতে সিপাহী বিদ্রোহকে দমন করে কে? দিল্লিতে সিপাহী বিদ্রোহকে স্যার হিউরোজ, স্যার কলিন ক্যাম্পবেল, মেজর ইলিশ না জন নিকোলসন? দিল্লিতে সিপাহী বিদ্রোহকে কে দমন করে? দিল্লিতে সিপাহী বিদ্রোহকে কে দমন করে? স্যার স্যার জন স্যার জন স্যার হিউরোজ। তাহলে সঠিক উত্তরটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কি? জন নিকোলসন, জন নিকোলসন। ঠিক আছে, হিউরোজ কিন্তু তোমার কানপুরের বিদ্রোহকে দমন করে, কানপুর। ক্যাম্পবেল তো আমরা পড়লামই, লখনৌ। আর মেজর ইলিশ সম্পর্কে আমরা কি পড়লাম? যে এনাকে কিন্তু রানী লক্ষ্মীবাই বলেছিল যে মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া বা তোমার হচ্ছে ভারতের সম্রাজ্ঞী হয়? এটা কিন্তু ভারত হবে। হ্যাঁ, অপশন নাম্বার এ তে কি দেখতে পাচ্ছ? রয়্যাল টাইটেল অ্যাক্ট, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876, 1858 সালের আইন, 1861 সালের কাউন্সিলস আইন, 1872 সালের আইন। অবশ্যই 1876 সালের রয়্যাল টাইটেল অ্যাক্ট, যেটা কার সময় আসে? লর্ড লিটন, গভর্নর জেনারেল লর্ড লিটনের সময় আসে। ঠিক আছে, 1858 সালের আইনও নয়, 1861 সালের কাউন্সিলস অ্যাক্টও নয়, আর 1872 সালের আইনও কিন্তু নয়। নিচের কোন ব্যক্তি 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি? রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, লালা লাজপত রায় না কুনওয়ার সিং? এটা যদি আগামী মানে গত ক্লাসগুলো যে যে দেখেছে, পাস্ট ক্লাসগুলো বা আজকেও যদি কেউ দেখে থাকে কারেন্ট, সে কিন্তু এমনি বলতে পারবে অবশ্যই লালা লাজপত রায়। বাকিরা সকলেই কিন্তু সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতাদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছিলেন? নানা সাহেব, মানসিংহ, কুনওয়ার সিং না রানী লক্ষ্মীবাই? 1857 সালের বিদ্রোহের নেতাদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছিলেন না? ঠিক আছে, তাহলে কে হবে সেটা? মানসিংহ হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর, কারণ বাকিরা তো ছিলই।
নানা সাহেব ছিল কানপুর থেকে, কুনওয়ার সিং বিহার থেকে, রানী লক্ষ্মীবাই ছিল ঝাঁসি থেকে। নিম্নলিখিত কোন শ্রেণী 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি কে? ঠিক আছে, মহাজন বুদ্ধিজীবী, বণিক, পুরনো জমিদার, শহুরে অনুপস্থিত জমিদার। নিম্নলিখিত কোডগুলি থেকে সঠিক উত্তরটি কিন্তু বেছে নিয়ে তোমাদেরকে করতে বলা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1 2 3 4, মহাজন, বুদ্ধিজীবী, বণিক, পুরনো জমিদার। কোথায় আছে? এ বি সি ডি। আচ্ছা, ডি তে এখানে কিন্তু আমাদের আছে 1 2 3 4। তাহলে কে কে আমাদের হচ্ছে তোমার বিদ্রোহে অংশগ্রহণ করেনি? সঠিক উত্তর হবে এটা মহাজন, 2 আছে বুদ্ধিজীবী, 3 বণিক, 4 পুরনো জমিদার। ঠিক আছে, তারপরে দেখো 1857 সালের অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? বাংলা, পাঞ্জাব, অযোধ্যা না সবকটি অঞ্চলেই? অবশ্যই পাঞ্জাব বাদে বাংলা, অযোধ্যা এগুলোতে কিন্তু প্রভাব পড়েছে। ঠিক আছে, অযোধ্যা এগুলোতে কিন্তু প্রভাব পড়েছে। অযোধ্যা অধিগ্রহণ করেছে লর্ড ডালহৌসি 1856 সালে। আর বাংলায় তো অবশ্যই প্রভাব পড়েছে। আচ্ছা, কে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করে? এটা আমাদের সঠিক উত্তর কি হবে? অপশনে আছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস মানে ওয়ারেন হেস্টিংস, তারপর লর্ড ওয়েলেসলি না লর্ড লিটন। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড লিটন। 1876 সালের রয়্যাল অ্যাক্ট অনুযায়ী রানী ভিক্টোরিয়াকে কিন্তু কি করা হয়? ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়। ঠিক আছে, আচ্ছা, আজকের আর শেষ মানে এটাই ছিল আজকের আমাদের শেষ প্রশ্ন। তো স্টুডেন্ট, তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে কিন্তু তোমরা আমাদের কোচিং সেন্টার জয়েন করো এবং কোচিং সেন্টার রিলেটেড যে কোনো ইনফরমেশনই কিন্তু তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু গ্যাদার করো, কালেক্ট করো। তোমাদের যা যা কোয়ারিজ আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার করতে থাকো। এই ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাসে।